রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, লুসিড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা এই রসায়ন বইয়ের মূলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টি ভালোভাবে শিখতে চাও, তারা এই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে পুরোটাই দেখো। তোমাদের এই অধ্যায় সম্পর্কে ধারণা সম্পূর্ণরূপে পাল্টে যাবে ইনশাল্লাহ। কারণ লুসিড লার্নিং চ্যানেলের মাধ্যমে প্রথমে তোমাদেরকে বেসিক ক্লিয়ার করা হবে, তারপর তোমাদের গাণিতিক অংশের সকল সমাধান দেওয়া হবে। সুতরাং তোমরা দেরি না করে তোমাদের এই রসায়ন বইয়ের মূলের ধারণা রাসায়নিক অধ্যায়টা বের করো এবং সাথে খাতা কলম এবং একটা ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। দেখো তোমরা কিভাবে এই অধ্যায়টাতে প্রো হয়ে যাও, একদম জিরো থেকে প্রো হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। ওকে, শুরু করতেছি। দেখো, প্রথমে তোমাদেরকে বুঝতে হবে রাসায়নিক গণনা কি। আমরা মৌলের ধারণাটা একটু পরে আলোচনা করতেছি। আগে বলি, রসায়ন সাধারণত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকে। একটি হচ্ছে গুণগত বিশ্লেষণ, আরেকটি হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। গুণগত বা কোয়ালিটেটিভ, দেখো কোয়ালিটি নিয়ে কীভাবে আলোচনা করে, যে কোনো একটি পদার্থ তার কি কি বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে গুণগত বিশ্লেষণ। আর পরিমাণগত বিশ্লেষণ কি, যে কোনো একটি পদার্থ কি পরিমাণে আছে তার যে হিসাব নিকাশ, সেটাই হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। এটা তোমাদের এমসিকিউতে থাকতে পারে এবং আমি বলছি কি তোমাদের আগে বেসিক ক্লিয়ার করব। এই অধ্যায়ের সকল বেসিক তোমাদের ইনশাআল্লাহ ক্লিয়ার থাকবে। এই জন্য তোমাদেরকে আমরা এই রাসায়নিক গণনার দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, একটা গুণগত বিশ্লেষণ আর একটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। তাহলে এই দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসি এই চ্যাপ্টারের মেইন যে ধারণা, সেটা কি মোল। দেখো, এই মোলটা সম্পর্কে আমরা কিভাবে শিখব। মোল সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে দুইটা রাসায়নিক পদার্থের নাম বলবো। দেখো, বলো তো এই পদার্থটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম। কারণ তোমরা চতুর্থ অধ্যায়ে এই বিষয়ে ভালোভাবে জেনে এসেছো যে Na কি বোঝায়? সোডিয়াম। তোমরা যারা এখনও 1 থেকে 30টি মৌলের নাম শিখো নাই, তারা অবশ্যই চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী থেকে 30টি মৌলের নাম এবং তাদের পারমাণবিক ভর অবশ্যই মুখস্থ করবে। এছাড়া কিন্তু এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবে না। আরেকটা পদার্থ নিলাম আমরা অক্সিজেন। তাহলে এই দুইটা পদার্থ নিয়ে আমরা মোল বিষয়টা ক্লিয়ার করব। তোমরা দেখো, সোডিয়াম এটা হচ্ছে 11 নম্বর মৌল আর এর ভর হচ্ছে 23। আমি কি করলাম, সোডিয়ামের জায়গায় 23 লিখলাম। আর অক্সিজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ 8 নম্বর মৌল, পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এই 16কে 2 দিয়ে গুণ করতে হবে, পারমাণবিক ভরকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 16 দুগুণে 32। তার মানে হচ্ছে অক্সিজেন হচ্ছে 32। তাহলে এই যে দুইটা, একটা হচ্ছে মৌলিক পরমাণু সোডিয়াম আর একটা হচ্ছে মৌলিক অণু অক্সিজেন। তাহলে আমরা, এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে অণু। অণু কিভাবে গঠিত হয় তোমরা তো জানো, যে দুইটি মানে রাসায়নিক উপায়ে দুইটি মৌল বা একাধিক মৌল পরস্পরের সাথে রাসায়নিকভাবে বন্ধনে যুক্ত হলে সেটা হয় অণু। তাহলে এখানে দুইটা অক্সিজেন পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে একটি অণু তৈরি করেছে। দেখো, আমরা এখন এই সোডিয়াম এর পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে লিখি আর এই অণুটাকে যদি গ্রাম এককে লিখি, তাহলে যেটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে আমাদের মোল। দেখো এখন কিভাবে বলি, সোডিয়াম এর পারমাণবিক ভর কত? 23। আমি গ্রাম এককে লিখলাম না, তাহলে 23 গ্রাম সোডিয়ামকে আমি বলবো 1 মোল সোডিয়াম। সেমভাবে 32 গ্রাম অক্সিজেন অণুকে আমরা বলবো 1 মোল অক্সিজেন অণু। অণুর ক্ষেত্রে অণু লিখবো আর পরমাণুর ক্ষেত্রে পরমাণু লিখবো। খুব সহজ করে বলতেছি। দেখো, তুমি কি করবে, 23 গ্রাম সোডিয়াম নেবে। 23 গ্রাম সোডিয়াম নিব। তাহলে 23 গ্রাম সোডিয়াম সমান কয় মোল সোডিয়াম হইলো বলো তো? 1 মোল সোডিয়াম। আর 32 গ্রাম অক্সিজেন নিলে কত মোল সোডিয়াম হলো, ওই অক্সিজেন হলো বলো তো? 1 মোল অক্সিজেন। এটা অণু না পরমাণু? পরেরটা হচ্ছে অণু। কারণ কি, এটা কি অণু না? এটা হচ্ছে অক্সিজেনের অণু। আর সোডিয়ামটা কি বলতো? পরমাণু। ওকে, তাহলে এবার আমাদের যদি বলা হয় যে মোল কাকে বলে,
আমরা খুব সহজভাবে বলবো যে কোনো রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে জাস্ট এই যে গ্রাম এককে প্রকাশ করলে তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। সংখ্যাটা আবার বলতেছি, কোনো রাসায়নিক পদার্থ, এগুলো তো রাসায়নিক পদার্থ, কোনো রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, এই দেখো জি লিখছি না, এটা হচ্ছে গ্রাম, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে ওই পদার্থের এক মোল। তাহলে আমরা আশা করি মূল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমাদের পাঠ্য বইতে দেখো বেশ কিছু পদার্থের আণবিক ভর বের করা শিখাইছে তোমাদের। দেখো অণুর আণবিক ভর, হ্যাঁ দেখো অণুর আণবিক ভর বের করতে হবে আমাদের। দেখো এখানে কয়েকটা পদার্থের দেওয়া আছে, যেমন ক্লোরিন দেওয়া আছে, তারপরে সোডিয়াম ক্লোরাইড এবং শেষে দেওয়া আছে কপার সালফেট 5 অণু পানি, যার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। আমরা এই কয়েকটা অণুর আণবিক ভর বের করব, কারণ আণবিক ভর বের না করলে তো আমরা মোল হিসাবই করতে পারবো না, তাই না? কারণ আণবিক ভর বের করব ওই পরিমাণটাই হচ্ছে তার এক মোল। তাহলে দেখো ক্লোরিন, তোমাদের মনে আছে ক্লোরিন কত নম্বর মৌল? 17 নম্বর মৌল, যার ভর হচ্ছে 35.5। এটার ওই কয়টা পরমাণুর সংখ্যা কয়টা? 2টা। তাহলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত গ্রাম পাবো আমরা? বলো 35.7, ক্যালকুলেটারে গুণ দিয়ে দেখো কত বের হয়, 71 গ্রাম। সোডিয়াম ক্লোরাইড, বলো সোডিয়ামের ভর কত গ্রাম? 23, এবং ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে তোমরা ক্যালকুলেটারে করে দেখবে 58.5 গ্রাম বের হয়ে আসবে। এরপর কপার সালফেট 5 অণু পানি, ব্লু ভিট্রিয়ল। বলো কপারের ভর কত? মুখস্থ করতে হবে। কপার হচ্ছে 63.5 ভর, প্লাস সালফারের ভর কত? সালফারের ভর হচ্ছে 32, 16 নম্বর মৌল, ভর হচ্ছে 32। আর অক্সিজেন হচ্ছে 16 এবং 4টা পরমাণু আছে, এই জন্য 4 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। আর এই যে দেখো 5 অণু পানি দেওয়া আছে, তাহলে যেটা অণু আকারে থাকবে ওইটা গুণ আকারে দিব আমরা। এরপর বলো হাইড্রোজেনের ভর কত? 1 ইন্টু কয়টা আছে? 2টা, এই জন্য 2 দিয়ে গুণ করবো, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16। আচ্ছা তাহলে দেখি কত হয়। এটা হয় 63.5, 32, এই যে 16 দিয়ে 4কে গুণ দাও, 4 16 64 হয়, প্লাস 5 দিয়ে গুণ করি আমরা, 2 একে 2 আর 16 18। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কত বের হয়। হ্যাঁ 5 16 5 18 90। হ্যাঁ এগুলো সব তোমরা ক্যালকুলেটারে গুণ করে দেখো তো কত বের হয়। ঠিক আছে, ক্যালকুলেটারে গুণ করলে বের হবে 249.5 গ্রাম। এই যে 249.5 গ্রাম, এটা হচ্ছে কি? কপার সালফেট 5 অণু পানির আণবিক ভর। না, আশা করি আণবিক ভর তোমরা বের করতে পারবে যদি তোমরা সেই মৌলগুলোর পারমাণবিক ভর জানো। আশা করি এই অংশটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোনো একটি অণুর আণবিক ভর বের করতে না পারলে তোমরা কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো তোমাদের যে বিষয় আলোচনা করা হচ্ছে, এখানে বেশ কিছু পদার্থের তোমাদের গাণিতিক সমস্যা দেওয়া আছে। এই গাণিতিক সমস্যাটা সমাধানের পূর্বে আমাদের আর কিছু কাজ করতে হবে। দেখো তোমাদেরকে সেই বিষয় নিয়ে বলতেছি। এরপরে যেটা আমাদের জানতে হবে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো নাম শুনেছো কখনো? হ্যাঁ, এই অবধি পড়তে গেলে অবশ্যই অ্যাভোগাড্রোর নামটা তোমাদের জানতে হবে। বিজ্ঞানী অ্যাভোগাড্রো সে এই মৌল নিয়ে গবেষণা করতে গিয়ে একটা ম্যাজিক আবিষ্কার করে ফেলেন। সেই ম্যাজিকটাই এখন আমি তোমাদের সাথে বলবো। সেটা হচ্ছে তিনি কি করলেন, এই 23 গ্রাম সোডিয়াম নিয়ে গবেষণা করে দেখলেন যে এই এক মোল গ্যাসীয় পদার্থ, এক মোল পদার্থ যেমন সোডিয়াম, 23 গ্রাম সোডিয়াম নিয়ে দেখলেন একটা ম্যাজিক পেয়ে গেলেন যে এর পরমাণু সংখ্যা, অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি। এতটি পরমাণু পেয়ে গেলেন। ঠিক আছে, এরপর অক্সিজেন মনে করো নিয়ে গবেষণা করলেন।
অক্সিজেন 32 গ্রাম অক্সিজেনে দেখলেন যে ঠিক সেম পরিমাণ পাওয়া যাচ্ছে 6.023 ইন্টু 10⁻23t। এটা যেহেতু অণু, হ্যাঁ অক্সিজেনের ক্ষেত্রেও 32 গ্রাম অক্সিজেনে দেখলেন 6.023 10⁻23t অণু পেয়ে গেলেন। আবার সোডিয়ামকে 23 গ্রাম সোডিয়াম অর্থাৎ 1 মোল সোডিয়াম নিয়ে দেখলেন সেম পরিমাণ পরমাণু পাওয়া গেল। এভাবে আয়নের ক্ষেত্রেও তাই, মনে করো অ্যামোনিয়াম আয়ন, ঠিক সেম পরিমাণ আয়ন পাওয়া গেল। তাহলে এই যে একটা সংখ্যা আমরা পাইলাম, অ্যাভোগাড্রোকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই সংখ্যাটার নাম দেওয়া হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত বলো তো? 6.023 ইন্টু 10⁻23। এখানেও 23 আছে, এখানেও পাওয়ার 2 আছে, মুখস্থ করাটা সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা এই মোলের সাথে একটা পাইছিলাম ভর, আরেকটা সম্পর্ক পেলাম পরমাণুর সংখ্যা। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা কি করলাম? জেনে গেলাম। ঠিক আছে, এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু পরেই করতেছি, টেনশন করো না। আরেকটা বিষয় দেখো, নিজে করো একটা কাজ দেওয়া আছে। দেখো এই অধ্যায়ের যত কাজ দেওয়া আছে সবগুলো নিয়ে একটা আলাদা পর্বে আলোচনা করব, এই জন্য এই কাজগুলো আমি স্কিপ করলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে গ্যাসের মোলার আয়তন। আমাদের অনেকেরই প্রবণতা আছে শুধু মুখস্থ করার, কিন্তু একটা বিষয় মনে রেখো, তুমি যদি শুধু বুঝে মুখস্থ না করো, শুধু মুখস্থ করো, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে, হ্যাঁ এতগুলো সূত্র রিভিশন দিয়েও আসতে পারবে না। এই জন্য পরীক্ষার হলে গিয়ে কি করবে? ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য যদি তোমরা এই নামের সাথে সংজ্ঞাটাকে রিলেট করতে পারো যে কিভাবে সংজ্ঞাটা আসলো, তাহলে কিন্তু ইজিলি তোমরা লিখতে পারবে এবং এর গাণিতিক অংশগুলো তোমরা সহজে সমাধান করতে পারবে। দেখো এর সংজ্ঞাটা, গ্যাসের মোলার আয়তন। প্রথমে আমরা বলি গ্যাস কোন একটি গ্যাসীয় পদার্থের, মোলার বলতেই তো বুঝতেছি 1 মোলের সাথে সম্পর্কিত। তাহলে কোন একটি গ্যাসীয় পদার্থের 1 মোল যতটুকু আয়তন দখল করে সেটাকেই ওই পদার্থের মোলার আয়তন বলে। দেখো তো আমরা কি এই শব্দ থেকে সংখ্যাটা বের করতে পারলাম না? কোন একটি গ্যাসীয় পদার্থের 1 মোল যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই পদার্থের মোলার আয়তন বলে। তাহলে কি করলো? এটা নিয়ে গবেষণা করে দেখা গেল যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপ, এই দুইটা শর্তে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছে এবং 1 atm চাপ রাখছে, এটাকে কিন্তু আবার এসটিপি বলা হয়। তোমরা মনে রেখো, এটাকে বলা হয় এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আদর্শ তাপমাত্রা ও চাপ। এটাকে সংক্ষেপে আমরা প্রমাণ অবস্থা বলবো। মনে রাখো, এটাকে আমরা সংক্ষেপে বলতেছি কি? প্রমাণ অবস্থা। এই প্রমাণ অবস্থায় আবারও একটা ম্যাজিক পেয়ে যাচ্ছি। সেটা কি? যে কোনো গ্যাসীয় পদার্থে যদি প্রমাণ অবস্থায় থাকে তার আয়তন হয়ে যায় 22.4 লিটার। মানে দেখছো রহস্যগুলো, 3টা রহস্য আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যে এই 1 মোলে নির্দিষ্ট সংখ্যক অনুপরমাণু আয়ন থাকে। ঠিক আছে, এটা ফিক্সড। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপ এবং 1 atm চাপ, যাকে এসটিপি বলা হয়, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রমাণ অবস্থা। এই প্রমাণ অবস্থায় এর আয়তন কত হবে? 22.4 লিটার। এটা কিভাবে হয় আমি বলতেছি। যেমন সোডিয়াম তো স্বাভাবিক অবস্থায় একটা ধাতু, কিন্তু যদি একে আমরা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করি প্রচুর তাপমাত্রা দিয়ে, অথবা গ্যাসীয় অবস্থায় আমরা বিবেচনা করি, তাহলে এর 23 গ্রাম এই এসটিপিতে বা প্রমাণ অবস্থায় এর আয়তন হবে 22.4 লিটার। অক্সিজেন আছে 32 গ্রাম, আমরা 32 গ্রাম আমরা অক্সিজেন নিব। অক্সিজেন তো গ্যাস আকারে আছে। এই 32 গ্রাম অক্সিজেন নিলে এর আয়তনও আমরা প্রমাণ অবস্থায় পাবো 22.4 লিটার। তাহলে দেখো আমরা আরেকটা জিনিস লিখে ফেলতেছি, সেটা হচ্ছে 22.4 লিটার।
ঠিক আছে, এটাকে যদি গ্যাসীয় অবস্থায় বিবেচনা করি তখন, তাহলে আমরা কি পাইলাম, একটা মোল, এটা কোথায় থেকে এসছে, কোনো পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভর থেকে আসছে। ঠিক আছে, তাহলে সেই আণবিক ভর বা পারমাণবিক ভরই হচ্ছে মোল। আর এই এক মোলের নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। এই যে দেখো 23 গ্রামে এতটি অণু পরমাণু আছে, 32 গ্রামে এতটি অণু আছে। আবার আয়তনের ক্ষেত্রেও আমি বললাম যে এসটিপিতে বা প্রমাণ অবস্থায় আয়তন হয় 22.4 লিটার। তাহলে আশা করি তোমরা এটাও বের করতে পারবে। এখন দেখো আমাদের এই মোল থেকে কি কি অংশ আমরা পাইলাম। এটা কি ভর, এই ভরগুলোকে বলা হয় আণবিক ভর, বড় হাতের এম। ঠিক আছে, এই ভরগুলো হচ্ছে আণবিক ভর অথবা পারমাণবিক ভর, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই আরেকটা ভরকে যদি আমরা ডাব্লিউ নিই, আর এটা কি বলতো, অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা যদি সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি আর এটা কি আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি, তাহলে কিন্তু এই মোল আর মোলকে যদি এন দ্বারা প্রকাশ করি, তাহলে খেয়াল করো মোল সমান কি, মোল হচ্ছে কোনো পদার্থের ভরকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে ওই পদার্থের মোল বের করতে পারবো সহজেই। তাহলে মোলের সূত্র হচ্ছে এন সমান ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে কোনো পদার্থের ভর আর সেটার আণবিক ভর হচ্ছে এম। আর কোনো একটি পদার্থের এটা কি অণু, পরমাণু বা আয়নের সংখ্যা। এই এনকে যদি আমরা 6.023 × 10⁻23 দ্বারা ভাগ করি, কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়নের সংখ্যাকে আমরা যদি এই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমরা মোল পেয়ে যাব। সেমভাবে কোনো পদার্থের আয়তন কি, সেটা অবশ্যই লিটারে রাখতে হবে। সেই আয়তনকে যদি আমরা 22.4 দ্বারা ভাগ করি তাহলেও আমরা কি পেয়ে যাব, তার মোল সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এই গাণিতিক অংশগুলো সমাধান করতে পারবো। যে অঙ্কগুলো আমরা স্কিপ করছিলাম সেই অঙ্কগুলো আমরা এখন খুব সহজেই করতে পারবো। দেখো তোমাদের 112 পৃষ্ঠা বইয়ের 112 পৃষ্ঠা বের করো এবং দেখো এখানে কয়েকটা সমস্যা আছে। 1 নম্বর সমস্যায় আমরা দেখি কি বলছে। এটা তো আমাদের একটা এই অংশটা আমি একটু ইয়েতে রেখে দিই, অংশটা আমরা জাস্ট এই পাশে সূত্রটা লিখে রাখি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এন সমান ডাব্লিউ বাই এম। দেখো এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করি। দেখো 1 নম্বরে বলছে একটি পানির অণুর ভর কত। এটি কিসের মান বলতো, যখনই কোনো সংখ্যা বলবে 1টি 2টি 3টি তখন হবে এন এর মান। তাহলে এখানে কিসের মান দেওয়া আছে, এখানে এন সমান কতটি, 1টি। পানির অণুর ভর দেখো চাইছে কি ভর ডাব্লিউ। তাহলে আমাদের খেয়াল করতে হবে যেটা দেওয়া আছে এবং যেটা চাইছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। তাহলে যখনই ডাব্লিউ এর মান মানে দেওয়া থাকবে বা চাবে তখন আমাদের অবশ্যই আণবিক ভর বের করতে হবে, এম এর মানটা বের করতে হবে। বলতো পানি এর আণবিক ভর এম সমান কত। তোমাদের এগুলো তো মুখস্থ থেকে যাবে যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 × 2টা পরমাণু, এই জন্য 2 + 16, তার মানে করলে 18 গ্রাম। পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে এটা বের করলাম। তাহলে এরপর আমরা লিখব, আমরা জানি, আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম, আমরা জানি এন সমান সূত্রটা বলো, এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম এবং এন সমান হচ্ছে ওই যেটা আরেকটা যেটা দেওয়া আছে 6.023 × 10⁻23, এই দুইটা। অতএব এখন খেয়াল করো চাইছে কিসের মান, এখানে চাইছে কি বলো ডাব্লিউ এর মান চাইছে। তাহলে আমাদের এই অংশটা আগে রাখবো। তাহলে ডাব্লিউ বাই এম সমান হচ্ছে এন বাই 6.023 × 10⁻23। ঠিক আছে, যেহেতু এটা এন সমান তো এন সমান তো, তার মানে কি এইটুকু সমান এইটুকু।
বা ডাব্লিউর মান চাইছে ডাব্লিউ সমান বলো এই এম হচ্ছে 18, এই 18 এর পাশে ভাগ আছে, ও পাশে গেলে গুণ হবে, তাহলে 18 গুণ এন এর মান কত 1 বাই 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা তোমরা ক্যালকুলেটারে গুণ করে দেখো তো এটার মান কত বের হয়। ওদের বের হয়েছে 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। দেখো তোমাদের সেম অ্যান্সার বেরিয়েছে কিনা, যদি কারো না বের হয় তাহলে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার অঙ্কে কি বলছে। হ্যাঁ, দুই নাম্বার অঙ্কে বলা আছে যে গাণিতিক অংশে বলা আছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, 1 গ্রাম, তাহলে এটা কি ডাব্লিউ এর মান। তাহলে এখানে ডাব্লিউ সমান কি 1 গ্রাম। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। যখন এই গ্রাম দেওয়া থাকবে তখন আমাদের আণবিক ভর বের করতে হবে। তাহলে H2SO4 এর আণবিক ভর m, হাইড্রোজেনের 1 × 2 প্লাস সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেনের 16 গুণ 4 গ্রাম, সরাসরি করলে 98 গ্রাম বের হবে। তোমরা বের করে দেখো। এরপর হচ্ছে কতগুলো অণু আছে, আমি বলছি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা হয় কি n। তাহলে n এর মান চাইছে, আমরা সেম আবার এই দুটো সূত্র লিখব, কারণ হচ্ছে এখানে যেটা চাবে, হ্যাঁ এটা চাইছে কিসের মান n সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই দুটো সূত্রই আমাদের লিখতে হবে। অতএব এইবার বলো তো কোন অংশটা আমরা আগে রাখবো, যেটা চাইছি সেটা। তাহলে n চাইছে না, তাহলে এই অংশটা আমরা আগে রাখবো, এটাকে আগে রাখবো, অর্থাৎ n/6.023 ইন্টু 10⁻23 সমান কত w/m। বা এবার আমরা সবগুলোর মান বসাই দেবো। n সমান w এর মান কত, ভর হচ্ছে 1 ইন্টু এটাও পাশে গিয়ে কি হবে, গুণ হবে না, 6.023 10⁻23 ভাগ কত হবে 98। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটরে করে দেখো ওদের মতো মান বের হয়েছে কিনা। ওদের বেরিয়েছে 6.14 ইন্টু 10⁻21। দেখো তোমাদেরও সেম অ্যান্সার বের হয়েছে কিনা। ঠিক আছে, এখানে আরো একটা অঙ্ক দেওয়া আছে, খেয়াল করো। 5 গ্রাম পানি এ কত মোল পানি বিদ্যমান। দেখো এখানে কিন্তু 5 গ্রাম পানি, তার মানে এই যে ডাব্লিউ এর মান, তাহলে ডাব্লিউ সমান কি 5 গ্রাম। তোমরা যখন আমি বলছিলাম এটা থাকলে এটার মান বের করতে হবে। তাহলে বলো পানির আণবিক ভর, আণবিককে সংক্ষেপে লিখলাম, আণবিক ভর, পানির আণবিক ভর কত তোমরা জানো, তার মানে 18 গ্রাম। চাইছে কি পানির 5 গ্রাম পানিতে কত মোল, মোল কি ছিল n না, এটাতে মূল সংখ্যা না, মূল প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ আমরা জানি n সমান কি বলো w/m, এটা তো আর কিছু লাগে না, এটা দেওয়া আছে, এটা আমরা বের করতে পারি। তাহলে n সমান কি, তাহলে 5 আণবিক ভর কত 18। হ্যাঁ করে দেখা তো তোমাদের কত বের হয়, ওদের বের হয়েছে 0.277 মোল, এত মোলে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে অঙ্কগুলো যে কত সহজে হবে চিন্তাও করতে পারবে না, যে এত কঠিন অঙ্কগুলো কিভাবে কত সহজে হয়ে যায়, তাই না। ঠিক আছে, আমাদের এই অংশটা শেষ, এখানের গাণিতিক অংশগুলো আমাদের শেষ। এখন দেখো তোমাদের এই 113 পৃষ্ঠায় আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া, 13 পৃষ্ঠায় 2টা গাণিতিক সমস্যা দেওয়া আছে, আমরা সেটা সমাধান করব। আবারও লিখতে হবে, এখানে কিসের কিসের মান দেওয়া আছে বলো। আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটার, এটা কি লিটার, এটা কিসের মান বলো তো, আয়তন না। তাহলে ভি সমান কত 1 লিটার। 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে, অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা কি n না। তাহলে n সমান কি বলো, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের ওই দুটা সূত্র বসাইতে হবে। হ্যাঁ আমরা জানি n সমান হচ্ছে n/6.023 ইন্টু 10⁻23 এইটা, এবং n সমান ওই যেটা
দেওয়া আছে 22.4। অতএব বলা চাইছে কিসের মান, এন এর মান চাইছে না, আমরা এনটাকে আগে রাখবো, অর্থাৎ এন বাই 6.023 ইন্টু 10⁻23 সমান হচ্ছে ভি বাই 22.4। হ্যাঁ, বলে এই পাশে ভাগ আছে, ও পাশে গুণ হবে, এন সমান, তাহলে এন সমান আমরা কি করব 6.023 ইন্টু 10⁻23, এটাকে গুণ লিখবো, ভির মান কত 1 লিটার, 1 দ্বারা ভাগ হচ্ছে 22.4। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখো যে 2.69 ইন্টু 10⁻22 এই অ্যান্সার আসে কিনা, দেখো তো তোমাদের সেম অ্যান্সার আসে কিনা। হ্যাঁ, এরপরের অঙ্কটা আমরা করব। এরপরের অঙ্ক কি বলা আছে দেখো তো, 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। আচ্ছা, এটা একটু আলাদা হবে। প্রথমে বলছে যে 5 মোল, এটা কিসের মান, এন এর মান, তাহলে এন হচ্ছে 5 মোল, ঠিক আছে। 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন চাইছে, এই আয়তনটা ভি। তাহলে দেখো এন সমান আমরা যদি এই সূত্রটা ডিরেক্টলি বসাই তাই তো হয়ে যায়, ভি সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি এন সমান হচ্ছে ভি বাই 22.4, বা চাইছে কি ভি এর মান না, তাহলে ভি সমান কত, এটা ওই পাশে যায় গুণ হয়, তাহলে ভি সমান কি হবে, এন এর সাথে গুণ করো, এন এর মান হচ্ছে 5 ইন্টু 22.4, দেখো 112 বের হয়েছে ওদের। তোমাদের 112 বের হয়েছে কিনা দেখো। আর একটা অঙ্ক আমাদের আছে, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, 10 গ্রাম, এটা কিসের মান, ডাব্লিউ এর মান, তাই না। তাহলে এখানে দেখো ডাব্লিউ সমান কত, 10 গ্রাম হাইড্রোজেন, হ্যাঁ, এর আণবিক ভর বলতো, হাইড্রোজেনের ভর তো 1, আর 2 দিয়ে গুণ করলে কি হয়, 1 ইন্টু 2 গ্রাম সমান হচ্ছে 2 গ্রাম, এটা আণবিক ভর। চাইছে কিসের মান বলো, প্রমাণ অবস্থায় আয়তন, এই যে এটা ভি সমান প্রশ্নবোধক চিহ্ন। আমাদের তাহলে দুইটা সূত্র লিখতে হবে, আমরা জানি এন সমান, একটা হচ্ছে এইটা ডাব্লিউ বাই এম, এবং এন সমান হচ্ছে ভি বাই 22.4। অতএব চাইছে কিসের মান, ভি, তাহলে এটা আগে রাখবো, ভি বাই 22.4 সমান হচ্ছে ডাব্লিউ বাই এম, বা ভি সমান, এটা ওই পাশে গিয়ে গুণ হবে, তাহলে 22.4 ইন্টু ডাব্লিউর মান কত 10 বাই আণবিক ভর কত 2, তাহলে গুণ করলে দেখো আমাদের কাটাকাটি করলে সেম, 5 দিয়ে গুণ করলে 112 বের হয়। তাহলে আমাদের দেখো ওদের এই গাণিতিক অংশ 114 পৃষ্ঠা পর্যন্ত গাণিতিক অংশ এবং বেসিক সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার কথা ইনশাল্লাহ।